হ্যালো হ্যালো, কী অবস্থা সবার? তো আজকে আমরা নিউটনের বলবিদ্যার তৃতীয় লেকচার শুরু করতে যাচ্ছি। তৃতীয় লেকচারে আমাদের যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা এবং সংঘর্ষ। তো আমাদের লেকচার শুরু করা যাক। এখন দেখো, আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী আমাদের কোনো বস্তুর সংঘর্ষের শেষে এবং আগে আমাদের ভরবেগ সমান থাকে, অর্থাৎ আমাদের ভরবেগটা এই ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে। তো ভরবেগ যখন কনস্ট্যান্ট, আমরা নিউটনিয়ান বলবিদ্যার ওই শুরুর যে লেকচারে নিউটনের দ্বিতীয় সূত্র আমরা দেখছি সেটা হচ্ছে যে এফ ইকাল টু কী ছিল আমাদের ডিপি বাই ডিটি, অর্থাৎ আমাদের এখানে যদি পিটা কনস্ট্যান্ট হয় এখানে আমাদের এফটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের কি ফিটা কনস্ট্যান্ট। যেমন পি যদি কনস্ট্যান্ট মানে এর মানে বোঝাচ্ছে আমাদের ওই কোনো বস্তুর সংঘর্ষের শুরুতে মোট ভরবেগ এবং সংঘর্ষের শেষে মোট ভরবেগ হবে আমাদের সমান, অর্থাৎ ইনিশিয়াল ভরবেগ এবং ফাইনাল ভরবেগ আমাদের কি সমান। এখন দেখো, আমরা যদি ডিটেলসে দেখি, অর্থাৎ আমাদের একটা সংঘর্ষে কী কী ঘটনা ঘটে আমরা যদি সবগুলো দেখি, দেখো এখানে যে ধরো প্রথমে আমাদের একটা সংঘর্ষ হলো, সংঘর্ষে আমাদের কী কী ঘটে। ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে M1 এবং আরেকটা বস্তু এটা হচ্ছে আমার M2, এবং এক্ষেত্রে আমার এদিকে যাচ্ছে U1 বেগে এবং এদিকে যাচ্ছে U2 বেগে, এবং এই দুটার মধ্যে সংঘর্ষ হবে। ধরো এটা শুরুতে এবং শেষে। তো সংঘর্ষ হওয়ার পর কি হয়, ধরো এই বস্তুটা এদিকে এবং এই বস্তুর ভর কিন্তু M1 এবং তার বেগ হয়ে যাবে সংঘর্ষের কারণে B1, এবং এই ভরটা M2 আছে এবং তার বেগ হয়ে যাবে কি সংঘর্ষের কারণে V2। এখন দেখো, সংঘর্ষের কারণে এর বেগ যখন V2 হবে তখন আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের সংঘর্ষের আগে এবং এটা হচ্ছে আমাদের কি সংঘর্ষের পরে। ধরো আমরা ধরে নিলাম এই মুহূর্তে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে M1 M2, তাহলে এটা হচ্ছে আমাদের কি সংঘর্ষের আগে এবং এটা হচ্ছে আমাদের সংঘর্ষের পরে। এখন দেখো, এটা আমাদের কখন, একটা হচ্ছে সংঘর্ষের আগে, একটা হচ্ছে সংঘর্ষের পরে। তো আমরা দেখছি যে এখানে সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগের সমান। তাহলে এখানে আমাদের সংঘর্ষের আগে ভরবেগ কত ছিল, সংঘর্ষের আগে আমাদের ভরবেগ, এর ভরবেগ হচ্ছে M1 U1, এর ভরবেগ M1 U1 এবং এর ভরবেগ কত M2 U2 এবং অবশ্যই তোমরা এখানে একটা ভেক্টর চিহ্ন দিবে, কারণ এখানে বেগগুলো আমাদের কি ভেক্টর। আর সংঘর্ষের পরে আমার কি ঘটনা ঘটে, সংঘর্ষের পরে ঘটে আমার M1 B1 প্লাস M2 B2, তাহলে আমরা অবশ্যই এখানে কি দেব, ভেক্টর সাইন দেব। তাহলে এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্র, অর্থাৎ আমাদের একটা বস্তুর শুরুতে ভরবেগ এবং শেষে ভরবেগ। এখানে ধরো আমি তোমাকে এখানে দুইটা বস্তু দিয়ে দেখাইছি, সংঘর্ষ কিন্তু তিনটা বস্তু হতে পারে, তার একাধিক বস্তু হতে পারে। তাহলে আমাদের একাধিক বস্তু হলে, তাহলে এখানে যদি তিনটা বস্তু সংঘর্ষ হতো, এখানে আমি M3 U3 যোগ করতাম। এখন দেখো, এই ক্ষেত্রে আরেকটা কেজ আমাদের আসে, সেটা হচ্ছে বিস্ফোরণ। বিস্ফোরণের ক্ষেত্রে কি হয় সেটা একটু আমরা দেখি। বিস্ফোরণের ক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটে সেটা হচ্ছে ধরো বিস্ফোরণ। তো এই বিস্ফোরণে কি ঘটে সেটা আমরা ডিটেলসে দেখব। ধরো এটা হচ্ছে আমাদের একটা বোম বা বিধ্বস্ত হওয়ার মতো একটা বস্তু, ধরে নিলাম বোম। দেখো এই বোমের ভর হচ্ছে ধরো ভর হাতের M, এবং এ যখন ফাটছে বা বিস্ফোরিত হয়েছে, ধরে নিলাম এর তিনটা খণ্ডে বিভক্ত হয়েছে। ধরে একটা হচ্ছে M, আর একটা M, একটা M, ধরে নিলাম M1 M2 M3, এবং অবভিয়াসলি এ যদি তিনটা খণ্ডে বিভক্ত হয় তাহলে এখানে এর যে সত্য সেটা হচ্ছে আমার এই যে বড় হাতের Mটা হবে M1 প্লাস M2 প্লাস M3 এর কি সমান, যেহেতু এই বোমাটা আমার তিনটা ভাগে বিভক্ত হয়েছে এবং এখানে যে তিনটা খণ্ডে বিভক্ত হয়েছে M1 M2 M3, তার কিন্তু বেগও আলাদা। তাহলে আমি ধরে নিই এর এখানে এদিকে বেগ হলো কত B1 এবং এর এদিকে ধরো বেগ B2, ধরে নিলাম এর এদিকে বেগ কি B3। এখন দেখো, শুরুতে বোমাটা স্থির ছিল, তার মানে এর আদি বেগ কি 0 ছিল। তাহলে আমরা জানি কি ভেক্টরের একটু আগে আমরা যেটা দেখলাম যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি আমরা কি জানি যে ইনিশিয়াল ভরবেগ এবং ফাইনাল ভরবেগ সমান। তো ইনিশিয়াল ভরবেগ আমাদের কত ছিল, ইনিশিয়াল ভরবেগ ছিল, ইনিশিয়াল ভর হচ্ছে M এবং বেগ হচ্ছে কি U, এবং ফাইনালে যে আমাদের তিনটা বস্তুর ভর এবং তিনটা বেগ আছে সেটা হচ্ছে এই যে এখানে M1 B1 প্লাস M2 B2
প্লাস কত M3B3। তাহলে এটা হচ্ছে আমার কি বিস্ফোরণের ক্ষেত্রে যেই ঘটনাটা ঘটে। তাহলে এখানে কিন্তু তোমরা এখানে U=0 লিখতে পারো, অর্থাৎ এটা নাই লিখতে পারো বা 0 সমান সমান, যেহেতু এই ইউর মান 0 কারণ এই বস্তুটা প্রথমে কি ছিল স্থির ছিল, অর্থাৎ M1B1 প্লাস M2B2 প্লাস M3B3। এখন দেখো এই যে আমরা সংঘর্ষ দেখলাম বা বিস্ফোরণ দেখলাম, এই যে এগুলো হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। তাহলে আমরা সংঘর্ষটাকে যদি আর একটু বিশদভাবে দেখি তাহলে এখানে কি ঘটনা ঘটে। এখন ভরবেগের যে সংরক্ষণশীলতা নীতি আছে আমাদের, কিন্তু এখানে যে শক্তির সংরক্ষণশীলতা নীতিটা আছে সেটা আমরা এখানে দেখতেছি। এখন দেখো আমরা যদি সংঘর্ষটাকে একটু দেখি, ধরো আমাদের সংঘর্ষ, দেখো সংঘর্ষটা আমাদের দুই রকম হতে পারে, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে কি অস্থিতিস্থাপক সংঘর্ষ। ধরে নিলাম এটা হচ্ছে আমার কি স্থিতিস্থাপক সংঘর্ষ এবং এটা হচ্ছে আমার অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো আমাদের সিলেবাসে স্থিতিস্থাপক সংঘর্ষটাকে ডিটেলসে আলোচনা করা হয়েছে এবং অস্থিতিস্থাপক যে সংঘর্ষটা আছে এটা আমাদের এখানে আলোচনা করা হয়নি। এখন দেখো স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে বেসিক যে পার্থক্য সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষে আমাদের ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকে এবং এখানে তা সংরক্ষিত থাকে না। এখানে ভরবেগটা সংরক্ষিত থাকে কিন্তু আমার গতিশক্তিটা সংরক্ষিত থাকে না। স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক দুই ক্ষেত্রে কিন্তু আমাদের ভরবেগটা সংরক্ষিত থাকে, এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা, আর এই ক্ষেত্রে দুইটাই সংরক্ষিত থাকে। এখন দেখো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা কি, এখানে একটা বস্তু M1 ভরের একটা বস্তু এইদিকে U1 বেগে যাচ্ছে এবং M2 ভরের একটা বস্তু এইদিকে U2 বেগে যাচ্ছে এবং এই দুইটার মধ্যে সংঘর্ষে লিপ্ত হলো, দুইটা এখানে সংঘর্ষে লিপ্ত হলো, তারপর তারা আলাদা আলাদা হয়ে গেল। ধরো এখানে হচ্ছে M1, বস্তুর ভর কিন্তু সেম থাকবে এবং বেগ এখানে হচ্ছে কত V1 এবং এখানে যদি এটা যদি হয় M2 এবং এটা হবে আমার কত V2। তো আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী একটু আগে দেখছি যে এক্ষেত্রে আমরা লিখতে পারি M1U1 প্লাস M2U2 ইকুয়াল টু M1B1 প্লাস M2B2। এটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি যে এটা আমাদের কী ছিল, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে আমরা দেখছি। এখন যে গতিশক্তির যে সংরক্ষণশীলতার সূত্র আছে সেটা হচ্ছে যে আমাদের শুরুতে যে গতিশক্তি থাকবে, অর্থাৎ ইকেটা ইনিশিয়াল অবস্থা যেটা থাকবে, অর্থাৎ গতিশক্তিটা আমাদের কি ফাইনাল অবস্থা সেটা থাকবে। এবং এটা কখন, এটা হচ্ছে আমার যখন স্থিতিস্থাপক সংঘর্ষটা ঘটে। এটা কখন, আমার যখন স্থিতিস্থাপক সংঘর্ষটা ঘটে তখন এটা সত্য, এটা কিন্তু আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষের সময় না। এখন এই বস্তুর জন্য আমার গতিশক্তি কী হবে, এই বস্তুর জন্য গতিশক্তি হবে হাফ অফ M হচ্ছে বস্তুর ভর, বেগ হচ্ছে U1 স্কোয়ার, এবং এই বস্তুর জন্য কী ঘটবে হাফ অফ M2U2 স্কোয়ার, এবং এর গতিশক্তি কত হবে হাফ অফ M1B1 স্কোয়ার, এবং এর গতিশক্তি কী হবে হাফ অফ M2B2 স্কোয়ার। তাহলে আমাদের গতিশক্তি সংরক্ষিত থাকবে কখন, যখন স্থিতিস্থাপক সংঘর্ষ। তো স্থিতিস্থাপক সংঘর্ষের সময় যে শুরুতে আমাদের কী থাকে, ধরো এটা হচ্ছে আমাদের সংঘর্ষের আগে এবং এটা হচ্ছে আমার কি সংঘর্ষের পরে। তো সংঘর্ষের আগে এখানে মোট গতিশক্তি কত, সংঘর্ষের আগে আমার মোট গতিশক্তি হাফ M1U1 স্কোয়ার প্লাস হাফ M2U2 স্কোয়ার, এবং আমার সংঘর্ষের পরে যে গতিশক্তি থাকে এই দুইটা গতিশক্তি, একটা হচ্ছে হাফ M1B1 স্কোয়ার প্লাস হাফ M2B2 স্কোয়ার। তো এগুলো হচ্ছে আমার কি, এটা হচ্ছে কখন, যখন আমার বস্তু স্থিতিস্থাপক। তাহলে এই যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, এটা আমার উভয় ক্ষেত্রে, স্থিতিস্থাপকের ক্ষেত্রেও এবং অস্থিতিস্থাপকের ক্ষেত্রে, কিন্তু এটা হচ্ছে আমার কি শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। এখন দেখো
এই যে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ দেখলাম, এখন কিন্তু আমাদের দেখতে হবে যে এই যে বেগ নির্ণয়ের আমাদের কিন্তু একটা ডিরেক্ট ফর্মুলা আছে, আর সেটা হচ্ছে আমাদের এই একটা বস্তুর সংঘর্ষের পরে ধরো তোমাকে আদিবেগ, এখানেও আদিবেগ দেওয়া থাকবে, এবং এই যে v1 এবং v2 এই ফর্মুলাটা আমরা একটু দেখে আসি। এখন দেখো এই যে দুটি বস্তুর মধ্যে যখন আমাদের সংঘর্ষের পরে যখন এদের আমরা শেষ বেগ পাবো, এই শেষ বেগ নির্ণয়ের যে ফর্মুলাগুলো আছে এখানে আমরা দেখাচ্ছি, অর্থাৎ এখানে কি এই যে এই v1 এবং v2 এটা ফর্মুলাটা একটু বড় হলো আমাদের মনে রাখার জন্য, আমি তোমাদের যেভাবে বলছি এভাবে একটু মনে রাখ। এখন দেখো আমাদের এই যে সংঘর্ষের পরে যে এই বস্তুর শেষ বেগ এবং এই বস্তুর শেষ বেগ আছে, এই দুইটা বস্তুর শেষ বেগের যে আমাদের সরাসরি দুইটা সূত্র আছে, আমি সূত্র তোমাদের সুবিধার্থে এখানে লিখে রেখেছি, সূত্র তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে v1 এবং কত v2, তো এক্ষেত্রে উপরে হবে m1 মাইনাস m2, নিচে হবে m1 প্লাস m2, m1 মাইনাস m2, m1 প্লাস m2। আমি যে তোমাকে দেখাই যেটা ডিটেলসে, ধরো প্রথম v1 এবং কি v2 বের করবে, তো এখানে শুরুতে এইভাবে দিয়ে রাখবে প্লাস এভাবে, তো নিচে হবে কি m1 প্লাস m2, এখানে হবে m1 প্লাস m2, m1 প্লাস m2, m1 প্লাস কত m2, আর এখানে হবে কত m1 মাইনাস m2, এখানে হবে কত m1 মাইনাস m2। এখন আসো পার্থক্য যেটা এখানে হবে, পার্থক্যটা আমি দেখাই, এখানে হবে কি আমার u1 এবং এখানে হবে আমার কি u2। তারপরে এখানে v1 এর জন্য শুধু পার্থক্য এটাই, এখানে v1 এর জন্য আমাদের হবে m1 m2 u2 এবং v2 এর জন্য হবে আমার 2 m1 u1। আশা করি তোমরা 2-3 বার লিখলে এই দুইটা সূত্র বেশি একটা কঠিন হবে না। দুইটা সূত্র আমাদের একাডেমিকে আসে, সিকিউতে আসে, মাঝে বেশিরভাগ সময় আমাদের কি অ্যাডমিশন এটা আসে। তো আমরা এই কনসেপ্ট সম্পর্কিত দেখো কয়েকটা ম্যাথ দেখে আসি। এখন দেখো আমরা একটা ম্যাথ দেখে আসি তোমাদের সুবিধার্থে, আমরা এখানে মোবাইলে কম্পোজ করে রাখছিলাম প্রশ্নটা যাতে তোমাদের লেখার সুবিধা হয় আমার সময় আছে। এখন দেখো এখানে কি বলছে যে 30 কেজি ভরের একটি শেলে 48 মিটার পার সেকেন্ড বেগে উঠছে, শেলটি বিস্ফোরিত হয়ে 2 টুকরো হলো, 18 কেজি ভরের টুকরাটি স্থির হয়ে যায় এবং বাকি টুকরাটি উঠে যায়, বাকি অংশের বেগ কত? এখন দেখো আমরা যদি পুরো চিত্রটা দেখি, ধরো এটা একটা 30 কেজি শেল এবং 30 কেজি এই শেলে এর বেগ হচ্ছে, ভর হচ্ছে 30 কেজি এবং বেগ হচ্ছে কত 48 মিটার পার সেকেন্ড। এই যে বেগটা আমার কত 48 মিটার পার সেকেন্ড। এখন দেখো শেলটি বিস্ফোরিত হয়ে, অর্থাৎ শেলটা বিস্ফোরিত হয়েছে 2 টুকরো হয়েছে, একটা হচ্ছে 18 কেজি, আরেকটা কিন্তু আমাকে ভর বলে নেয়, তার মানে আমি ভরটা কি বের করতে পারবো। এই যে মোট ভর 30 কেজি, 30 থেকে 18 গেলে কত 12 কেজি, এটা আমরা পেয়ে গেছি। 18 কেজি ভরটি যদি স্থির হয়ে যায়, অর্থাৎ এর বেগ যদি কি হয়ে যায় 0 হয়ে যায়, বাকি অংশ যদি উড়ে যায়, বাকি টুকরাটি উড়ে যায়, বাকি অংশের বেগ কত? কারণ বাকি অংশের এই যে বেগটা আমার কি ধরো ধরো এটা যদি আমি v1 ধরি, এটা যদি কত v2 ধরি। এখন আসো তাহলে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী শুরুতে এবং শেষে আমার কি ভরবেগ সমান থাকে, তো শুরুতে এবং শেষে যদি আমার ভরবেগ সমান থাকে তাহলে আমরা লিখতে পারি এই যে এখানে mv সমান সমান, ধরো এটা যদি m1 হয়, এটা যদি m2 হয়, তাহলে m1 প্লাস v1 m2 প্লাস কত v2। এখন দেখো শুরুতে আমার ভর কত ছিল 30 এবং বেগ ছিল কত, বেগ ছিল আমার এখানে 48 হবে, 48 সমান সমান এখানে হবে 18 এবং এখানে এই ব্যাগটা কিন্তু 0। কেন 0? কারণ এখানে বলছে আমাকে এটা কি হয়ে যায় স্থির হয়ে যায়, তাহলে এটা হচ্ছে 0 প্লাস m2 কত আমার m2টা ছিল 12 কেজি প্লাস এখানে বেগটা আমি কি বের করব, তাহলে আমি যদি এটা সমান 0 হয়ে যায় তাহলে 30 গুণ 48 সমান সমান 12 গুণ কত, এই যে আমি v2টা বের করব, তাহলে এখানে কত v2 সমান সমান 30 গুণ 48 ডিভাইডেড বাই কত 12, তাহলে এখানে আমার আনসার আসে কত 120 মিটার পার সেকেন্ড। আশা করি বোঝা গেছে। চল আমাদের পরবর্তী ম্যাথটি দেখি। এখন দেখো আমরা ভরবেগের সংরক্ষণশীলতার আরও একটা খুবই সুন্দর একটা ম্যাথ এবং খুবই ইজি। এখানে বলছে কি 14.5 কেজি ভরের একটি বন্দুক থেকে 0.1 কেজি ভরের একটি গুলি এত বেগে বের হয়ে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো। এখন দেখো আমরা যদি কনসেপ্টটা একটু দেখি, আমরা এখানে লিখে রেখেছি যে গুলি এবং বন্দুক, ধরে নাও যে এটা একটা বন্দুক এবং এই বন্দুকের ভর হচ্ছে বড় হাতের M
এবং এর পশ্চাৎ বেগ, অর্থাৎ তোমরা যখন এখান থেকে একটা গুলি বের হবে, ধর এখান থেকে একটা গুলি যখন বের হবে, এখন আমাদের নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমি কী জানি যে এ যখন এখান থেকে একটা বেগে বের হবে, এখান থেকে যদি একটা বেগে বের হয় এদিকে কিন্তু একটা কী দেবে, পশ্চাৎ বেগ দেবে, যেটা আমাদের আমরা যদি আমরা একটা কাঁধের যদি একটা গুলি নিয়ে আমরা কখনো দেখবো যে আমাদের এদিকে একটা কী দেয়, পশ্চাৎ বেগ দেয়, অর্থাৎ আমাদের কাঁধের এদিকে একটা কী দেয়, ধাক্কা দেয়। এবং গুলির ভর যদি এম হয় এবং গুলির বেগ যদি ছোট হাতের বি হয়, তাহলে আমাদের সূত্র হবে mv - mv। এটা কিন্তু আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী আসছে, ঠিক আছে। এখন দেখো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী এটা কেন আসছে, কারণ আমরা জানি ধরো এই মেইন সূত্র কি জানি, m1 u1 প্লাস m2 u2 ইকাল টু m1 b1 প্লাস m2 কি b2। এখন দেখো এক্ষেত্রে আমাদের এই ইউটা জিরো এবং এই ইউটা কিন্তু কি জিরো। কেন দুটাই জিরো, কারণ আমাদের গুলি এবং বন্দুক শুরু থেকে ছিল জিরো ছিল। তাহলে আমি এখানে লিখতে পারি m1 b1 ইকাল টু মাইনাস m2 b2। এখন m1 হচ্ছে কি, ধরো আমি গুলির ভরকে ধরলাম, তাহলে ভর হাতের m এবং বেগ হচ্ছে পশ্চাৎ বেগ, তাহলে ভর হাতের b ইকাল টু এটা হচ্ছে কত আমার m2। m2টা আমার কি গুলির, এই যে গুলিরটা, তো গুলি আমি ছোটো হাতে নিলাম এবং এটা হচ্ছে কি, এটাও ছোটো হাতে নিলাম, তাহলে এবং এখানে একটা কি আছে মাইনাস আসে। তাহলে এই সূত্র হচ্ছে কি গুলি, এটা শুধুমাত্র প্রযোজ্য হচ্ছে গুলি এবং বন্দুকের ক্ষেত্রে। আমরা ম্যাথটা যদি দেখি যে বলছে এখানে 14.5 কেজি ভরের একটি বন্দুক, অর্থাৎ এখানে আমার বড় হাতের ভর কত, বড় হাতের ভর হচ্ছে আমার 14.5, একটি বন্দুক থেকে 0.1 কেজি ভরের একটি গুলি, অর্থাৎ ছোটো হাতের ভর, অর্থাৎ গুলির ভর কত 0.1 কেজি ভরের একটি বন্দুক বের হয় কত বেগে, 400 মিটার পার সেকেন্ড। এটা কার বেগ, এটা হচ্ছে আমাদের গুলির বেগ, অর্থাৎ ছোটো হাতের বেগটা কত আমাদের 400 মিটার পার সেকেন্ড। এখন দেখো তাহলে আমাকে বের করতে বলছি কি পশ্চাৎ বেগ, অর্থাৎ আমাদের বড় হাতের বিটা। একটু আগে আমি এখানে দেখালাম যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী এখানে mv ইকুয়াল টু মাইনাস mv। তো আমি যদি লিখি যে আমরা কি জানি, আমরা জানি যে mv ইকুয়াল টু মাইনাস mv, তাহলে আমি কি এখানে বের করবো পশ্চাৎ বেগ, অর্থাৎ v ইকুয়াল টু মাইনাস mv বাই বড় হাতের m। তাহলে এই m এর মান কত 0.1 এবং বেগের মান কত 400 এবং এই গুলির বন্দুকের ভর ছিল কত 14.5। তাহলে আমরা যদি এখানে দেখি যে 0.1 গুণ 400 ভাগ 14.5, তাহলে এখানে আমার আসে কত 2.75, 2.75 কি মিটার পার সেকেন্ড। এখন দেখো এই অধ্যায়ের আমরা এই যে এই কনসেপ্টের শেষ একটা অঙ্ক করতে যাচ্ছি। আশা করি এই কনসেপ্টটা এই ম্যাথটা করলে তোমাদের সব রকমের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, যে এখানে বলছে যে 300 কেজি ভরের কোনো নৌকার দুই গলু থেকে 20 কেজি ও 25 কেজি ভরের দুই বালক যথাক্রমে 3.25 এবং 2 মিটার পার সেকেন্ড বেগে দুই দিকে লাফ দেয়, নৌকাটি কোন দিকে কত বেগে চলবে। এটা কিন্তু করলে তোমার এই কনসেপ্টটা খুবই ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং ভেক্টর সম্পর্কিত এখানে একটা কনসেপ্ট লাগে, এটাও তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে ধরে নিলাম এটা একটা নৌকা, এই নৌকার দুটি গলুই, এদেরকে বলা হয় গলুই, এবং এই গলু থেকে দুইজন বালক 20 কেজি এবং 25 কেজি ভরের দুজন বালক লাফ দেয় এই গলুই থেকে। এই গলুই থেকে যখন লাফ দেয়, ধরো এখানে আমি ধরে নিলাম 20 কেজি ভরের বালক এবং এখানে ধরে নিলাম কত 25 কেজি ভরের বালক, ধরো এর ভর হচ্ছে কত, আর এবং এখানে নৌকার ভরটা আমার কত দেওয়া আছে, নৌকার ভরটা আমার কত, নৌকার ভরটা ধরে নিলাম m1 হচ্ছে আমার কত 300, এবং এখানে আমার যে এই বালকের ভর কত দেওয়া আছে, এই বালকের ভর দেওয়া আছে আমার কত, এই একটা হচ্ছে 20 কেজি আর একটা হচ্ছে কত আমার এই 25 কেজি, একটা 20 কেজি আর একটা কত 25 কেজি। এখন দেখো আমরা যদি m1টাকে এই একটা m1 m2 আর একটা কত m3, m1 m2 আর একটা কি m3। এখন দেখো তাহলে আমাদের m1 হচ্ছে কত নৌকা এবং m2 একটা হচ্ছে m2 একটা হচ্ছে m3। এখানে আমাদের কয়টি বস্তু মানে কয়টি জিনিস, একটা হচ্ছে নৌকা, যদি আমার নৌকা আঁকাটা অনেক ফানি হয়েছে যাও, নৌকা আর একটা হচ্ছে দুজন বালক, তাহলে
তাহলে এখানে M2টা ধরে নিলাম 20 এবং M3তে ধরে নিলাম কত 25 কেজি এবং 20 কেজি ভরের বালকের বেগ কত 3.25। তাহলে এখানে আমার V2টা কত হবে 3.25 এবং V3তে হবে আমার 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, মিটার পার কি সেকেন্ড। এখন দেখো, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কীভাবে কাজে লাগায়। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কাজ অনুযায়ী, অর্থাৎ আমাদের লাফ দেওয়ার আগে এবং লাফ দেওয়ার পরে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি মেনে চলবে। তাহলে আমাদের শুরুতে M1 U1 প্লাস M2 U2 প্লাস M3 U3 ইকুয়াল টু M1 B1 প্লাস M2 B2 প্লাস M3 B3। এখন দেখো আমাকে প্রশ্নে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে আমাদের নৌকাটি কোন দিকে কত বেগে যাবে, অর্থাৎ এই যে আমাদের V1টা বের করতে বলছে এবং কত বেগে যাবে। এখন দেখো এখানে দিকের একটা ব্যাপার আছে, বলছে ভরের দুই বালক যথাক্রমে এত বেগে দুই দিকে লাফ দেয়। ধরো এ দিয়ে গেছে, এ দিকে থেকে। এখন দেখো আমরা ধরে নিলাম এই যে এখানে M2টা এর বেগ, এটা হচ্ছে একটি ধনাত্মক, অর্থাৎ এর দিকে যাবে। ধরে নিলাম নৌকাটা কি এর দিকে যাবে, যদি এর দিকে যায় এই হচ্ছে কি ধনাত্মক এবং এটা হবে কি ঋণাত্মক। মানে আমাদের নৌকাটা তো আলটিমেটলি যে কোনো একদিকে যাবে। ধরো দুইটা বালক এই দিক থেকে লাফ দিল, এই দিক থেকে লাফ দিল, যদি এর দিকে যায়, এ যেদিকে যায় এটা ধনাত্মক ধরলাম, তাহলে আমার কি নৌকাটা কি হবে ধনাত্মক হবে। এখন দেখো তাহলে এখানে সবগুলো জিনিস প্রথমে স্থির ছিল, তার মানে A0 এ কি 0। তাহলে আমি লিখতে পারি 300 গুণ 0 প্লাস 20 গুণ 0 প্লাস 25 গুণ 0 সমান সমান M1 আমার কত ছিল 300। আমি কিন্তু বের করব V1টা প্লাস M2 কত, M2 হচ্ছে 20 এবং V2টা কত, V2 হচ্ছে 3.25। আমরা কিন্তু একই ধনাত্মক ধরছি, তাহলে এই ধনাত্মকে থাকবে। তারপরে এখানে কত হবে, সরি এখানে M3 হবে। M3টা আমার কত ছিল 25 কেজি এবং আমার M3 বেগ কত, বেগ আমার কত 2। এখানে কি 2 হবে নাকি -2 হবে, -2, কারণ এই ভেক্টর অনুযায়ী আমরা জানি যে কোনো এ যদি এদিকে যায় এবং এর যদি বিপরীতে যায় সেটা হবে কি মাইনাস। তাহলে এখানে কি কত হবে -2। এখন দেখো আমি এখান থেকে V1টা বের করবো, এই পুরো রাশির মান আমার কত 0। তাহলে আমরা লিখতে পারি 0 সমান সমান কি লিখতে পারি, এখানে হচ্ছে 300 V1 প্লাস 20 × 3.5 20 × 3.25 আমার আছে এখানে 65 মাইনাস কত 50। তাহলে আমি এখানে লিখতে পারি যে -300 V1 সমান সমান 65 থেকে 50 গেলে কত 15। তাহলে 65 থেকে 50 গেলে কত 15। তাহলে V1 সমান সমান এই পাশে লিখি, V1 সমান সমান আমি কি লিখতে পারি 300 ভাগ কত, V1 সমান লিখতে পারি যে 15 ভাগ কত 300 এবং এখানে একটা কি আছে মাইনাস আছে। তাহলে আমি যদি লিখি 15 ভাগ 300, আমার এখানে উত্তর আসে কত 0.05 মিটার পার সেকেন্ড মাইনাস আসে। দেখো তাহলে এখন যেহেতু মাইনাস আসে তার মানে আমার নৌকাটাকে ধনাত্মক দিয়ে গেছে নাকি এই দিকে গেছে, অর্থাৎ নৌকাটা আমার ধরাটা ঠিক হয়নি, নৌকাটা হবে এই দিকে, অর্থাৎ তৃতীয় বালক যে দিকে গেছে 25 কেজি ভরের বালক যে দিকে গেছে আমার নৌকাটা কত দিকে যাবে সেই দিকে যাবে। তাহলে আমার দিকটা হবে কোন দিকে এই দিকে, মানে দুজন ব্যক্তি এদিকে লাভ দিল এদিকে লাভ দিল, আলটিমেটলি নৌকাটা যাবে কোন দিকে এই দিকে। যেহেতু আমি এই দিকে মাইনাস ধরছি এবং আমার উত্তরটা মাইনাসে আসছে। আশা করি তোমাদের ভেক্টর সেটা খুবই ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। তো সবাইকে চতুর্থ লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।